কুশন করবো। আমাদের পুলিশ আইন আজকে শেষ করবো, সবাই একটু মনোযোগ দেন। আজকে আমরা পিছন দিক দিয়ে যে ধারাগুলো দেখবো, রাজু ওইটা কারেকশন করে দিচ্ছি, অসুবিধা নেই। ওই ডিসমিসাল এগুলা অসুবিধা নেই, আমরা এগুলো আবার যখন আপনাদের দিব তখন আবার আরেকটা আপনারা কারেকশন করে দিন। আজকে একা একা করছি তো দুপুর থেকে। তো আমাদের আজকে আলোচনা করবো হচ্ছে পুলিশ আইনের 44 ধারা থেকে কিছু যে কটা 3-4টা ধারা বাকি পড়ছিল সেগুলো আমরা একটু দেখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 44 ধারাটা, 12 ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি আজকে একটা প্রশ্ন করছি আপনাদের ফেসবুকে, একটা মনে হয় আপনাদের একটা প্রশ্ন দিছি এই সংক্রান্তে, যে জেনারেল যে পুলিশের কর্মকর্তার যে দায়িত্ব কর্তব্য এবং এটার গুরুত্বটা কি, যে জেলা ম্যাজিস্ট্রেট এটা কেন দেখেন, এর গুরুত্বটা কি, এরকম একটা প্রশ্ন দিছি। তো এখানে জেনারেল রাখার জন্য পুলিশ কর্মকর্তার দায়িত্ব, এই পুলিশ আইনের 44 যে ধারাটা রয়েছে, আমাদের মনোযোগ দেন একটু ভালো করে। এটা যদি আলোচনা করতে যাই একটা পড়বে না, এটা একটা ক্লাস দিয়েও শেষ হবে না, কারণ হচ্ছে এটার সাথে কানেক্টেড হচ্ছে পিআরবি 377। আই রিপিট, এই পুলিশ আইনের সাথে 44 ধারার সাথে পিআরবি কানেক্টেড হচ্ছে সারা জীবন, মানে অল অফ, মানে যতদিন এই পিআরবি আনটিল মানে সংশোধন না হচ্ছে ততদিন পর্যন্ত এর সাথে সম্পর্কিত কিছু কিছু সেকশন রয়েছে, কিছু কিছু বিধি রয়েছে, যে সকল ধারার সাথে আজীবন এটার সাথে অ্যাটাচড, একদম কানেক্টেড, কোনোভাবেই সেটাকে অমিট করা যায় না, এটার সাথে মিলাই পড়তে হয়, এটার সাথে ওখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে 44 ধারার যে ব্যাখ্যাটা এখানে মাত্র অল্প কিছু, মানে এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে শেষ করে দিচ্ছে। আপনারা যখন মেইন বইটা দেখবেন, দেখবেন 3-4টা লাইন দিয়ে শেষ করছে। পরীক্ষায় যদি আসে লিখতে পারে যে জেনারেলদারি কি, জেনারেলদারির প্রয়োজনীয়তা কি, জেনারেলদারি কি কি লিপিবদ্ধ থাকে, জেনারেলদারিকে কি বলা হয়। থানার কিন্তু জেনারেলদারি একটা রোজন রোজন মজা বলা হয়। যদিও থানায় এক আয়না বলা হয়, আয়না বলা হয় হচ্ছে আমাদের এই খতিয়ানকে। তো এটাও কিন্তু একটা থানার চিত্র, ক্যামেরা, সিসি ক্যামেরা, এক কথায় জেনারেলদারিকে কিন্তু একদম সিসি ক্যামেরা বলা হয়। যে এখানে তাকাইলে থানার থানার সকল চিত্র দেখা যায়। যেমন আপনি সিসি ক্যামেরা বসলে যেমন সামনে দিয়ে আগে পরে কে যাচ্ছে, এরকম আপনি যখন ডিউটি অফিসার থাকবেন বা সহকারী ডিউটি অফিসার থাকবেন, এই জেনারেলদারিতে তাকাইলে আপনি সব থানা এলাকার সকল চিত্র প্রস্ফুটিত হবে, ওই উঠবে। কে কল দিচ্ছে, একটু লাইনটা নেই, একটু 30 সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম, একটু ক্লাসে আছি জি। আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম, তাহলে এটার হচ্ছে পিআরবি 317, এখানে কার্যবিধি সম্পৃক্ত। এখন কার্যবিধি সম্পৃক্ত কি, এখানে 154 এবং 55। এখানে বলি, এখানে আর দুইটা সেকশন, এখানে আবার একটা বিপি ফর্ম রয়েছে, সেটা আমরা 65 পাবো, তো এখানে নাই। আমরা বিপি ফর্মটা সেটা পিআরবি তে পাবো, যেহেতু আমাদের কানেক্টেড। এখানে কার্যবিধি 154 কেন আসলে 155? 154 হচ্ছে আমলযোগ্য যে সকল মামলার, অর্থাৎ থানা এলাকায় যে সকল সংঘটিত কোনো আমলযোগ্য হয় বা হওয়ার সংকল্প থাকে বা হয়েছে বা এরকম কোনো কিছু, যে এরকম এরকম থানায় যদি কোনো আমলযোগ্য সংবাদ সংঘটিত হয়, সংবাদ পাওয়া যায়, সেই ক্ষেত্রে এগুলা লিপিবদ্ধ হয়। 155 কেন? শুধু নট অনলি কগনিজেবল বাট অলসো কি, এই নন কগনিজেবল অফেন্সেরও ক্ষেত্রে সেটা ইনক্লুড হবে এই জিডিতে। সেটা আমল যে যে সকল ক্ষেত্রে আমলযোগ্যের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, আমলযোগ্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, যে কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডার বা যে আদেশ না থাকবে, কখনোই সুযোগ নাই ওয়ারেন্ট ছাড়া। ঘটলেই স্যার 54, আমলের অপরাধ ঘটনা করলে 154, আমলের অযোগ্য ঘটনা করলে 155 স্যার। রাইট। এখন স্যার এই জিডিতে স্যার সকল ঘটনা উল্লেখ থাকছে 41 ধারা মোতাবেক। হ্যাঁ, রাইট। তাহলে আমরা থানা এলাকার সমস্ত তথ্য, অর্থাৎ শুধু ওখানে শুধু এই ধারাগত শুধু বিষয় অন্তর্ভুক্ত হবে না, এখানে যে স্পেসিফিক ভাবে 3-4টা পয়েন্ট দিচ্ছে এটা দিয়ে শেষ নয়। থানা এলাকায় আবার কিছু কিছু আছে অন্তর্ভুক্ত হবে না, এগুলা আমরা পরে বলবো। তবে আমরা পিআরবির পর্যালোচনায় আমরা দেখতে পারি সকল কিছু থানা এলাকায় সকল, একজনের যদি একটা মুরগিও হারায় যায়, একটা যদি তার পাখি হারায় যায়, মানে যে কোনো অল এভরিথিং সেখানে নোট করে, মানে আসলে সংবাদ পাইলেই সেটা কি, তার আপনার যদি লস্ট হয়, আপনার যে এনি লস্ট, আপনার এনি ডকুমেন্টস আপনার যদি সেটা হয়, হারিয়ে যায়, সেটাও থানায় আপনাকে ইনফরমেশন দিতে হয় যে এটা আমার হারিয়ে গেছে। তাহলে আপনি বুঝেন যে এর গুরুত্বটা কি। এবং শুধু এও নয়, এটা এটা এবং আইনগত ভিত্তি হিসেবে, সাক্ষ্য আইন হিসেবে খুবই এটার গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। এবং সাক্ষ্য আইন এটাও কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু বলা হয়েছে এটা দিস ইজ এ পাবলিক ডকুমেন্টস, অর্থাৎ সরকারি দলিল। এই জন্য কিন্তু এই ধারাটা, কিছু কিছু ধারা আছে আমরা একটু ইন ডিটেলস নিব, এই কারণেই, কারণ আপনাদের লাগবে পরীক্ষায়। আপনি যদি এই 44 ধারা না জানেন কমপ্লিট, কিছু ধারা দেখেন, আমরা সময় নেই এটা আপনাদের জানার জন্য। কে ভাবে আপনাদের দিচ্ছে এটা আলাদা, আমি চেষ্টা করি সর্বোচ্চটা আপনাদের দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে যাই, 44 ধারাতে যাই। এখানে বলছে এই থানার প্রতিটি থানার দায়িত্ব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি অফিসার ইনচার্জ,
যিনি দায়িত্বে থাকবেন সরকারের নির্দেশ অনুযায়ী নির্ধারিত ফর্ম, এখানে নির্ধারিত ফর্মটা কিন্তু লেখে নেই, আমরা যখন পাবো নির্ধারিত ফর্মটা হচ্ছে বিবি ফর্ম 65, আমার খেয়াল নাই, তোমার এত মনে আছে, বিবি ফর্ম নং 65 একটি সাধারণ ডায়েরি রাখতে বাধ্য থাকবেন, এবং এটা অফ ডিউটি এবং কম্পালসারি সে বলছে বাধ্য থাকবেন। কে কে রাখবেন? অফিসার ইনচার্জ। কে সরকারের নির্দেশ অনুযায়ী। এই ডায়েরিতে কি কি লিপিবদ্ধ করতে হবে, যেটা এখানে 1861 সালে আইনে যেটা ছিল, উত্থাপিত সকল অভিযোগ ও চার্জ, গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির নাম যাদেরকে নিয়ে আসবেন, অভিযোগকারী ব্যক্তির নাম যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন তাদেরও, এবং যারা বাদী হয়েছেন তাদেরও নাম, যেসব অপরাধে তাদের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, কোন ধারায় তাদেরকে চার্জ আনা হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে, তারপর তাদের কাছ থেকে কি কি জব্দ, তাদের কাছ থেকে কি পেয়েছেন, জব্দ বা অস্ত্র সম্পত্তি, তিনটা বিষয়। একটা তাদের কাছ থেকে জব্দ করা অস্ত্র, আর হচ্ছে সম্পত্তির বিবরণ। এই দেখেন এখানেও কিন্তু এখানেও যে সম্পত্তির বিবরণ, অর্থাৎ আপনি যখন 51 ধারা তল্লাশি করে অথবা তার দেহ তল্লাশি করে যা যখন সম্পত্তি বিবরণের কথা বলা রয়েছে, এবং যেসব সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম, যেসব সাক্ষীকে জিজ্ঞাসা হয় তাদেরও নাম ঠিকানা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ যে কথাটা বলছে যে সবসময় পরীক্ষা আসে, যে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজন যদি মনে করেন, সবসময় মনে করেন এটা তার লিবার্টি। একজন জেলা ম্যাজিস্ট্রেটের এই পুলিশ আইনে বলা রয়েছে তার লিবার্টি হচ্ছে যে থানার সাধারণ ডায়েরি তার ইন্সপেক্ট করার। বুঝতে পারছেন? এটা তো তার একটা মানে আমি মনে করি এটা ইন্সপেক্ট মানে পরিদর্শন করা। জেলার ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই ডায়েরি তিনি চাইতেও পারেন, দেন মানে এটা তিনি এটা দেখতেও পারেন, চাইতে পারেন, এটাকে তিনি নিতে পারেন এবং পরিদর্শন করতে পারেন। চাওয়ার দেখা কিন্তু এক না, এটা চাইতে পারেন, ওনার নির্দেশনা আছে। বলছে এই ডায়েরি মনে করে চাইতে এবং পরিদর্শন করতে। পরীক্ষা এমসিকিউ মানে তলব আসছিল। তলব করতে পারেন, জেলা হ্যাঁ, ম্যাজিস্ট্রেট তলব রাইট। করতে পারেন। হ্যাঁ, ডায়েরি চাওয়া বা হ্যাঁ তলব করা সেম জিনিস, তলব। এটাও হতে পারে যে ডায়েরি তলব এবং পরিদর্শন। এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে যে এই জেনারেল ডায়েরি দেখা, তলব এবং দেখার ক্ষমতা কার? দেখা এবং তলব এটা কিন্তু আলাদা। দেখেন, পুলিশ সুপার সবসময় থানার অল ওভার সবকিছু উনি দেখেন। থানার এসপি স্যারের কিন্তু এটা যে কোনো সময় পরিদর্শন করে এসে এটা উনি ওনার মধ্যে দিবেন। বাট তলব করবেন কি? যদি পরীক্ষায় প্রশ্ন তলব করবেন কি, সবসময় খেয়াল রাখবেন জেলা ম্যাজিস্ট্রেট, কোনো পুলিশ সুপার দিবে না। যদি একসাথে দুইটাই থাকে, তলব এবং দেখার পরিদর্শন, তখন জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার ক খ অপশন থাকলে ক খ দিবেন। বারবার বলতেছি, প্রশ্নটা ঘুরায় আসে, দেখবেন আসছে। বুঝতে পারছেন? এটা কিন্তু জেনারেল ডায়েরির জেলা ম্যাজিস্ট্রেটের একটা লিবার্টি আমি মনে করি। আচ্ছা, এখানে আরো বিস্তারিত গেলে আমরা যখন পিআরবি 377 করবো তখন আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা আর বিস্তারিত যাব না। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমরা যদি যাই 44 ধারা অনুযায়ী কর্মকর্তা সাধারণ ডায়েরি রক্ষণের দায়িত্ব থাকবেন কে? অবশ্যই অফিসার ইনচার্জ। 44 ধারা অনুযায়ী সাধারণ ডায়েরি ফর্ম কে নির্ধারণ করবেন? অবশ্যই সরকার। সরকার। সাধারণ ডায়েরি নিচের কোনটি লিপিবদ্ধ করতে হয়? অবশ্যই গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, রাজনৈতিক দলের তালিকা, আদালতের রায়, বাজেট, এগুলো কিন্তু জিডিতে লেখা হয় না, আদালতের রায়। সাধারণ ডায়েরিতে কোন তথ্যটি লিখতে হবে? অবশ্যই অভিযোগকারীর অভিযোগকারীর নাম। আচ্ছা, যত্রকৃত বিষয়টি ডায়েরিতে উল্লেখ করতে হয় কি? অবশ্যই অস্ত্র এবং সম্পত্তি, যদি অস্ত্র পাওয়া যায় সম্পত্তি সেগুলো উল্লেখ করতে হয়। সাধারণ ডায়েরিতে কোনটি উল্লেখ করা বাধ্যতামূলক? অবশ্যই সাক্ষীর নাম। আর এখানে এই যে গাড়ির ইঞ্জিন, ভোটার তালিকা, গাড়ি, এগুলো তো হবে না। ধারা অনুযায়ী 40 অনুযায়ী ডায়েরি কে চাইতে বা তলব পরিদর্শন করতে পারেন? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট। কোন বিষয়টি অভিযোগকারীর সাথে সম্পর্কিত? অবশ্যই অভিযোগকারীর নাম। অফিসার ইনচার্জ থানা ডায়েরিতে কি লিপিবদ্ধ করবেন? অবশ্যই প্রতিটি অভিযোগ ও চার্জ। 44 ধারা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অবশ্যই সাধারণ ডায়েরির রক্ষণ, যেটা আমরা বলি। এখানে আমরা তাহলে এখানে কি দেখলাম যে এখানে পুলিশ অফিসার সাধারণ ডায়েরি রাখবেন। মূল বক্তব্য হচ্ছে প্রতিটি পুলিশ স্টেশনের অফিসারের দায়িত্ব হবে একটি সাধারণ ডায়েরি রাখা। ডায়েরির ফর্ম সরকার নির্ধারণ করবেন, এবং এখানে কি কি অন্তর্ভুক্ত থাকবে? সকল অভিযোগ, চার্জ, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, অভিযোগকারীর নাম, তার বিরুদ্ধে অপরাধের বিবরণ, অভিযুক্তের গ্রহণ করা অস্ত্র সম্পত্তি, পরীক্ষিত সাক্ষীদের নাম। ম্যাজিস্ট্রেটের অধিকারটা কি? এখানে একটা বিষয় অধিকার, এটা জেলা ম্যাজিস্ট্রেট দেখার বা তলব করার, পরীক্ষা করার জন্য অনুরোধ করতে পারেন। 44 ধারা কে বুঝেন নাই? কেউ আছেন 44 ধারা বুঝেন নাই? 44 ধারা আরেকটা পয়েন্ট দিলে ভালো হতো স্যার, ওই যে আগুনে পুড়ে যাওয়ার বিষয়বস্তু, এগুলো কিন্তু জিডিতে নোট দিতে হয়। না, এটা আগুনে হচ্ছে যদি পুড়ে যায়। 44 ধারা এখানে নাই, এটা আমরা যখন বিস্তারিত যাব। আমি যদি এখন ওটা আলোচনা করতে চাই তো এটা নোটের আছে, ওগুলো হচ্ছে 77 বিষয়। এখানে যেটুকু যতটুকু আছে এইটুকুই আমরা আলোচনা করলাম, অন্য টুক না। ওইটা যেটা আছে 77 আমরা বিস্তারিত বলবো, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, কোনো সমস্যা নেই। আমি তো বলেই দিলাম সমস্ত সকল তথ্য, শুধু আগুনে পড়বে কেন, এলাকার যে কোনো এনি ইনফরমেশন, এনি নিউজ হম। আর ইনক্লুডেড, যে কোনো ভাবে, বাই পার্সন, বাই ইনফরমেশন, যেভাবে হোক।
আচ্ছা, আহ কি যেন মনে হলো, সবার কাছে একটা নেই, সবার কাছে এটাকে কি বলে, আহ এটাকে কি বলে, সবার ক্লাস শেষ করে সবার কাছে কি মানে, ক্লাস আচ্ছা, টেস্ট। মানে ক্লাস শেষ করে এটা 44 পর্যন্ত আমি এটা স্টপ করে দিই।